আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, সংস্থাটির ৩ সদস্য সহ আহত ৪। গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, হাতে সিল দিলে খুলে যাবে নতুন বাংলাদেশ গড়ার দরজা। যশোর ৫ আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ, দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াত ইসলামী। এবং স্বর্ণের দামে নতুন রেকর্ড, ৪,০০০ টাকারও বেশি বেড়ে বিক্রি হচ্ছে ২,৩৮,০০০-এ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের ওপর সন্ত্রাসী হামলায় র্যাব ৭-এর উপসহকারী পরিচালক তৌহিদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ র্যাব সদস্য সহ ৪ জন। বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানের সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। হামলার এক পর্যায়ে ৩ র্যাব সদস্যকে আটকে রাখার খবর পাওয়া গেলে তাদের উদ্ধারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পাহাড় এবং খাস জমি দখল করে অবৈধ বসতি গড়ে ওঠায় পাহাড় খেকো এবং সশস্ত্র সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে, যার ফলে বিভিন্ন সময় অভিযান চালাতে গিয়ে প্রশাসন হামলার মুখে পড়ছে। রাষ্ট্রকে নিজেদের মতো করে গড়ে তুলতে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ। হা জয়ী হলে নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। আগামী 22 জানুয়ারি সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন পুলিশের আইজি বাহারুল আলম। এদিকে ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দ্বিতীয় দফা হালনাগাদ করছে নির্বাচন কমিশন ইসি। আরপিওর বিধান অনুযায়ী আসনভিত্তিক কেন্দ্র ও ভোটার সংখ্যার তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, সে অনুযায়ী আগামী 22 জানুয়ারির মধ্যে সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে সোমবার ঢাকায় নির্বাচন ভবনে আসেন পুলিশ প্রধান ডক্টর বাহারুল আলম। দীর্ঘ প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এদিকে গণমাধ্যমের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করা হচ্ছে। বড় বা ছোট দল হিসেবে কাউকেই বিবেচনা করছে না ইসি। আমরা ওই যে বড় বড় দল বলেন, ছোট দল বলেন, বিষয়টা এরকম না। দলই নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। কমিশন কোনো চাপে নেই জানিয়ে তিনি আরও বলেন, ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। মোটেই না, কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এছাড়া মঙ্গলবার পোস্টাল ভোট ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সংসদ নির্বাচনে যশোর 5 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এ আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ। আর এই দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াত ইসলামী। যশোর থেকে তামান্না ফারসানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠোন বৈঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর 5 আসনের প্রার্থীরা। বিএনপি জোটের মনোনয়নে ধানের শীষ প্রতীকে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি রশিদ আহমেদ। তবে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি প্রথমে শহীদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেয়, পরে জোটের সমীকরণে প্রার্থী পরিবর্তন করায় বিভ্রান্তিতে পড়েছেন এই আসনের ভোটাররা, যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। আমরা মনিরামপুরবাসী আশা করছি যে সুন্দর, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক একটা সুন্দর নির্বাচন হবে। আমরা আশা করছি সুন্দর একটা মনিরামপুর আগামীতে যারা নির্বাচিত হবে তারা উপহার দিতে পারবে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ বলছেন, 17 বছর ধরে দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন করেছেন। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। আমার মনোনয়ন প্রত্যাহার করে মনোনীত করাটা আমরা মোটেই পছন্দ করিনি এবং এটা এই কারণে আমরা মেনে নিতে পারি না। এই কারণেই আমি প্রার্থিতা প্রত্যাহার করব না, আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মুফতি রশিদ আহমেদ ঐক্যের বার্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন যিনি বর্তমান বিএনপির থানার সভাপতি। আশা করছি যে অতি তাড়াতাড়ি তিনি তার ভুল বুঝতে পারবেন এবং তিনি আমাদের সাথে একাকার হয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। বিএনপির এই বিভক্তির সুযোগ নিতে চায় জামায়াত ইসলাম। দলটির প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আল্লাহ চায় তো এখানে আমরা ইনশাআল্লাহ লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। এই আসনে অপর দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদিন এবং জাতীয় পার্টির MA হালিম। এদিকে ভোটারদের বড় অংশ বলছেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার উন্নয়ন যিনি করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে মানুষের আশেপাশে সব সময় সে পাওয়া যায়। বিএনপির বিভক্তি, জোটের সমীকরণ আর ভবদহ ইস্যু সব মিলিয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ সদরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলায়। এ জেলার মোট 5টি আসনে 49 জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এই জেলার নির্বাচনী হালচাল সম্পর্কে জানতে আমরা এখন যুক্ত হব আমাদের ATN বাংলার নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধির সাথে। আপনার কাছে জানতে যাব এখন পর্যন্ত নির্বাচনের হালচাল কি মনে হচ্ছে এই নারায়ণগঞ্জে? আসলে নারায়ণগঞ্জে প্রায় 20 লাখ ভোটার এবার কিন্তু ভোট প্রয়োগ করবেন। এই 20 লাখ ভোট কিন্তু দীর্ঘদিন যাবৎ ভোটার তারা কিন্তু ভোট প্রয়োগ করতে পারছেন না বলে
অনেকেই কিন্তু এতদিন ভোট কেন্দ্রের প্রতি যে আগ্রহটা ছিল সেটা এখন নেই বললেই চলে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জটা মূলত বেশ কিছুদিন যাবত একটা সন্ত্রাসের নগরী হিসাবে পরিচিত ছিল। এখানে অনেক গডফাদার তৈরি হয়েছে, যাদের অবস্থানটা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এখনো ভুলে যেতে পারেনি। যদি তাদের অবস্থান যেহেতু নাই, এই কারণে কিন্তু একটা নিরাপদ নির্বাচন হবে এমনটা প্রত্যাশা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ করছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য, সেই প্রত্যাশা তারা করছেন। জি, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪,১৯৯ টাকা পর্যন্ত বেড়ে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৩৮,০০০ টাকায়। এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। সোনার দামের সঙ্গে বেড়েছে রূপার দামও। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বেড়েছে। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি এবং ৯০-এর ডাকসু নেতৃবৃন্দ। এ সময় শহীদ আসাদ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতা এবং ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, সাবেক ডাকসু জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অন্যান্যরা। বক্তারা বলেন, শহীদ আসাদ ছিলেন তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। বর্তমান সময়েও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আসাদের জীবন এবং আদর্শ পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শহীদ আসাদের সহযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল ৩ আসনে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসিরের প্রতিপক্ষ এনসিপি মনোনীত সাইফুল্লাহ হায়দার। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। টাঙ্গাইলের ঘাটাইলের একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ পাহাড়। প্রকৃতির এই বৈচিত্র্যময়তা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে দীর্ঘ ১৭ বছর ভোট না দিতে পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের দাবি এলাকাবাসীর। এই পাহাড়ের দিকে মনে মনে রাস্তা আছে, যেইগুলোর ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা যদি আসতে চায় আর কি, ওই রাস্তার মধ্যে একটা বিগ একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। হাসপাতাল চিকিৎসা বেলা চাই। আমাকে সময় বৃষ্টি হলে পানি বেশি থাকে, রাস্তাঘাটের কোনো হাল নাই। দুটো ওভারব্রিজের দরকার, একটা কলেজ মধ্যে, একটা বাস স্ট্যান্ডে। স্থানীয়রা জানান, এলাকায় মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিদিনই বাড়ছে। নির্বাচিত প্রার্থীর কাছে এসব সমস্যার সমাধান চান তারা। প্রত্যেকটা এলাকায় মাদক অহরহ বেড়েই যাচ্ছে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটি ঘাটাইল যিনি উপহার দিতে পারবেন, আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দেব। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির ভোটারদের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত টাঙ্গাইল গড়ার পরিকল্পনার কথা বলছেন। সবচেয়ে বড় সমস্যা মাদকের বিস্তার। এই মাদকটা গ্রাস করেছে একবারে সরকারি পৃষ্ঠপোষকতায়, বলতে পারেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এখানে আমাদের তরুণ, আমাদের ছাত্র যুবকদেরকে নেশা দ্রব্য গ্রহণ করা শিখিয়েছে, কিছুদিন পর বিক্রি করা শিখিয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে হবে। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার রাষ্ট্র পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এখানে একটি অংশ বন সুবিধা অঞ্চল, একটি অংশে নদী এবং সমতল অঞ্চল। কিন্তু দুইটি অঞ্চলের মানুষের কিছু ক্ষেত্রে সাংস্কৃতিক ডিফারেন্স রয়েছে, যে এই ডিফারেন্সগুলোকে দেখে এবং কৃষি নির্ভর অঞ্চল হিসাবে এখান থেকে কৃষি নির্ভর কিছু শিল্প গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলে, সেগুলোকে দেশের বাইরে তাদের রপ্তানির ব্যবস্থাপনা করা এবং এই কৃষি নির্ভর শিল্পগুলোকে প্রণোদনা দেওয়া, এই বিপুলগুলোতে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং তারা এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছে। ঢাকা থেকে ১১৯ কিলোমিটার দূরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটার প্রায় ৪ লাখ। জামিল হাসান শান্ত, ATN বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা ৪ আসনে চন্দনীমহল এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি।
সালাম মিছিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি শিল্পনগরী খ্যাত খুলনাতে। আমরা এখন রয়েছি খুলনা 4 আসনের চন্দনীমোহন এলাকাতে। আমরা এই এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি এলাকার বাসিন্দাদের কাছে। আমরা তাদের আগামী আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তাদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলো জানার চেষ্টা করেছি। আমার পাশেই একজন সম্মানীয় ভোটার রয়েছেন, তিনি পাশাপাশি এই এলাকার একজন স্কুলের প্রধান শিক্ষক। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই এলাকার সমস্যা কি আছে। আসসালামু আলাইকুম। আমাদের এই চন্দনী মলটা মূলত স্টার জুট মিল লিমিটেডের চালু থাকা অবস্থায় মিলে অনেক শ্রমিক কর্মচারী কাজ করতো, তারা জীবিকা নির্বাহ করত। আমার প্রত্যাশা, আমার চাওয়া, এই মিলটা যদি চালু হয়, পুনরায় সুন্দর করে চালু হলে এই এলাকার লোকজনগুলো সার্বিক উন্নতি হবে এবং খেটে খাওয়া মানুষগুলো কাজ করে খেতে পারবে। তিনি বলছিলেন যে আগামী নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবেন, যারাই ক্ষমতায় আসবেন, তারা যেন এই শিল্প কলকারখানাগুলো আবার পুনরায় চালু করেন এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। তো সালাম মিছিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দেয় দেশগুলোতে স্বর্ণ এবং রূপার দাম বেড়েছে। একই সঙ্গে ইউরোপের শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম 1.5% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স $4,663.37 দাঁড়িয়েছে। একই সঙ্গে মার্কিন গোল্ড ফিউচারেও দাম বেড়ে প্রতি আউন্স $4,669.90 গিয়ে পৌঁছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও জানিয়েছে, বাণিজ্য দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি। এমন অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ার বাজার বা ডলারের পরিবর্তে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ, ইয়েন এবং সুইস ফ্রাঙ্কের দিকে ঝুঁকে পড়ছেন। প্রবাসের খবর। বাংলাদেশে আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে একটি মিলনায়তনে সংগঠনের সভাপতি এম ফারুক এইচ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভার প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হালাদার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেন্দু, মর্গেজ প্রফেশনাল ক্রিস রুদ্র, সাধারণ সম্পাদক মোহাম্মদ এন আলম মিনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। সভা শেষে নৈশভোজ এবং মৌনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ রয়েছে দুটি খেলা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1টায় এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স, আর সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়ার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। বাইলস অনুযায়ী শীর্ষ 2-এ থাকার ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে রাজশাহী ও চট্টগ্রাম, আর 3 ও 4 নম্বরে থাকা রংপুর ও সিলেটকে ফাইনালে উঠতে জিততে হবে টানা 2 ম্যাচ, আর হারলেই বাদ পড়বে। বাংলাদেশের বিকল্প হিসেবে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার ব্যাপারে স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি আইসিসি। স্কটিশ ক্রিকেটারদের কর্মকর্তারাও আপাতত আইসিসির সঙ্গে কোনো কথা বলেনি। এদিকে নিরাপত্তার শঙ্কায় ভারত থেকে বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে, কিন্তু এত অল্প সময়ে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা প্রায় অসম্ভব, আর বাংলাদেশও ভারতে না খেলার সিদ্ধান্তে অনড়। শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকলে বিকল্প হিসেবে পরবর্তী সেরা র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছে আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম
বিবিসিকে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান জানিয়ে তারা নিজ থেকে কোনো কথা বলে বিসিবির সংকটের সময় বাড়তি চাপ তৈরি করতে চায় না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, সংস্থাটির 3 সদস্য সহ আহত 4। গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, হাতে সিল দিলে খুলে যাবে নতুন বাংলাদেশ গড়ার দরজা। যশোর 5 আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ, দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াত ইসলামী। এবং স্বর্ণের দামে নতুন রেকর্ড, 4,000 টাকারও বেশি বেড়ে প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,38,000-এ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।